গল্প কাহনের আজকের আয়োজনে থাকছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প ছোট বকুলপুরের যাত্রী। গাড়িটা ঘণ্টাখানেক লেট করেছে। ঠিক সময়ে পৌঁছলেও অবশ্য প্রায় সন্ধ্যা হয়ে যায়। স্টেশনের তেলের বাতিগুলো তার আগেই জ্বালানো হয়। প্ল্যাটফর্মে অল্প কয়েকজন মাত্র যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছিল, শঙ্কিত ও স্তব্ধভাবে। আরও গভীর রাত্রে ট্রেনের জন্যও এই স্টেশনে সাধারণত আরও অনেক বেশি যাত্রী জড়ো হতে দেখা যায়। আজ একদল সিপাহী প্ল্যাটফর্মে যাত্রীর অভাব পূর্ণ করেছে। গাড়ি দাঁড়ায় মিনিট দেড়েক। এই সময়টুকু ব্যস্ততা এবং কলরব আজ স্টেশনে ঝিমানো মনে হয়। তারপর গাড়ি ছেড়ে যাবার 2-4 মিনিটের মধ্যেই অদ্ভুতভাবে স্টেশন এলাকা যাত্রীশূন্য হয়ে ছমছমিয়ে আসে। গাড়ি থেকে যারা নেমেছে তারা কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি গেটে টিকিট দিয়ে পথে নেমে যায়। এত লোকে যে টিকিট কাটে এবং সদর গেটে টিকিট দাখিল করে স্টেশন ছাড়ে, এও এক অসাধারণ ব্যাপার বটে। চারিদিকে এক নজর তাকালেই টের পাওয়া যায় যে বাড়ির টান আজ সকলের হঠাৎ বেড়ে যায়নি। স্টেশন এলাকা ছেড়ে তফাৎ হবার তাগিদেই যাত্রীদের এত তাড়া। পথে নেমেও কেউ দাঁড়ায় না। স্টেশনে লাগোয়া তেরাস্তার মোড় 2-3টি দোকানে মাত্র আলো জ্বলছে, বাকিগুলো বন্ধ। চায়ের দোকানে আলোটা সবচেয়ে উজ্জ্বল। সাধারণত এই সময় দোকানটা লোকে প্রায় ভরা থাকে। আজ একরকম শূন্য হয়ে পড়ে আছে। প্রকাণ্ড বাঁধানো বটগাছের তলায় দুজন চাষি কিছু তরিতরকারি সাজিয়ে বসে আছে, কিন্তু ভেন্ডি বেগুনের দরটা জিজ্ঞাসা করার কৌতূহল যেন আজ কারো নেই। স্টেশনের বাতির মতোই মিটমিট করে দিবাকরের চোখ। সে এদিক ওদিক তাকায়। চোখের পলকে পলকে তার জানা চেনা স্টেশনটি যেভাবে যাত্রীশূন্য হয়ে যেতে থাকে, সেটা যেন ম্যাজিকের মতো ঠেকে তার কাছে। একদল সশস্ত্র সিপাহীর দখলে স্টেশনের চেহারা যে অভিনব হয়েছে, এটা তার খাপছাড়া লাগে না। এ দৃশ্য দেখা অভ্যাসে আছে। কাল এখানে যে ব্যাপার ঘটে গেছে তার বিবরণও সে গাড়িতে শুনেছে। এরকম দৃশ্যই সে প্রত্যাশা করেছিল। দেখলি ব্যাপার? বাচ্চাটাকে বুকে চেপে আন্না চাপায় গলায় বলে। দেখবো আবার কি, হাঙ্গামা হয়েছে, পাহারা বসেছে, না তো কি থিয়েটার হবে? হাবার মতো দাঁড়িয়ে থেকোনি, যাই চলো। বিড়ি সিগারেট টানতে টানতে কজন বাবু মতো লোক একান্ত বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে তার ছেলের সঙ্গে যাত্রীদের লক্ষ্য করছিল। নামধামও জিজ্ঞাসা করছিল 2-1জনকে। স্টেশন যাত্রীশূন্য হয়ে আসায় এতক্ষণে দিবাকরদের দিকে তাদের চোখ নজর পড়ে। মাঝবয়সী বেটে লোকটি মুখ বাঁকিয়ে বলে, চাষাবুষা বাজে লোক, যেতে দাও। তার খদ্দর পরা ছোকরা বয়সী সঙ্গীটি পানরাঙা মুখে আরও 2টি পান পুড়ে চিবুতে চিবুতে আন্নার দিকে চেয়ে থাকে। আচমকা প্যাচ করে পিক ফেলে হাত উঁচিয়ে আঙ্গুল ঠেলে দিবাকরকে কাছে ডাকে, এই শোনো। দিবাকর অবশ্য দেখেও দেখে না, শুনেও শোনে না। পুটলিটা বগলে চেপে দড়ি বাঁধা হাঁড়িটা হাতে ঝুলিয়ে আন্নাকে সঙ্গে নিয়ে গুটি গুটি এগোতে থাকে। ওরা যন্ত্রণে তখন সামনে এসে দাঁড়ায়। টিকিট আছে? আছে। শার্টের বুক পকেট থেকে দিবাকর 2খানা টিকিট বার করে দেখায়। কোথা যাবে? আগে ছোট বকুলপুর যাব। শুনে তারা যেন একটু চমকে যায়। পানখোর ছোকরা আবার প্যাচ করে খানিকটা পিক ফেলে। গতকালের হাঙ্গামায় প্ল্যাটফর্মে লাল কাকড়ে খানিক রক্তপাত ঘটেছিল। ছোড়া যেন পানের পিক দিয়েই তার যে ট্রেনের প্ল্যাটফর্মটা রাঙা করে দিতে চায়। দিবাকরও পান ভালোবাসে। রাস্তায় পুরো 4 পয়সার তৈরি পান কিনেছে। কাগজে ঠোঙাটা বার করে সেও একটা পান মুখে পুরে দেয়। লোকগুলোর এত কাছে দাঁড়ানোর জন্যই বোধ হয় পানটা তার কাছে একটু তেতো লাগে। ওদের মাথার পিছনে দূরে কারখানাটার উঁচুতে টাঙ্গানো নিঃসঙ্গ আলোটা তার চোখে পড়ছিল। অন্ধকার আকাশে যেন বিনা অবলম্বনে ঝুলিয়ে রাখা হয়েছে। ওই কারখানার ধর্মঘট নিয়ে কাল স্টেশনে হাঙ্গামা। 3জন নেতাকে ট্রেনে ধরে চালান দেওয়ার সময় কয়েকশো মজুর তাদের ছিনিয়ে নিতে এসেছিল। তখন গুলি চলে, রক্তপাত ঘটে। গাড়িতে ঘটনার বিস্তারিত বিবরণ শোনার পর থেকে দিবাকরের আধা চাষি আধা মজুর প্রাণটা বড়ই বিগড়ে আছে। বেটে লোকটি জিজ্ঞাসা করে, রাত করে ছোট বকুলপুর যাবে? সেখানে খবর জানো সব?
দিবাকর নির্লিপ্তভাবে বলে, খবর জেনে এসেছি বাবু, আত্মীয় কুটুম আছে সেথা। খবর নিতে এসেছি তারা বেঁচে আছেন না স্বাধীন হয়েছে। বেটে বলে, ও বাবা, তোমার দেখি স্যাটাং স্যাটাং কথা। না বাবু, গরিব মানুষ কোথা কথা থেকে পাবো। তেমাতার পাশে দুটি খোলা গরুর গাড়ির মুখ থুবড়ে পড়ে আছে। কাছে মাটিতে শুয়ে জাবর কাটছে একজোড়া শীর্ণ ও শান্ত বলদ। স্টেশনের সামনে সাধারণত 2-3টি ছ্যাঁকড়া ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে। যত প্রাচীন ঘোড়া, গাড়িগুলো ততোধিক। ব্যাগের খাটার ভয়ে গরিব গাড়োয়ানেরা আজ গাড়িই বার করেনি। গাড়ি চেপে শ্বশুরবাড়ি যাবার মতো বড়লোক দিবাকর কোনোদিনই ছিল না। আজ কিন্তু সে ঘোড়ার গাড়ি চেপেই যেত। আন্নার রূপার গয়না বাধা দিয়ে এ উদ্দেশ্যে সে টাকা জোগাড় করে এনেছে। ছোট বকুলপুর পৌঁছতে রাত হবে এটা জেনেই তারা রওনা দিয়েছে। তবে রাত করে মেয়ে ছেলে আর শিশু নিয়ে 3 মাইল রাস্তা পাড়ি দিতে ঘোড়ার গাড়ির আশাটা ছিল। এখন ভরসা গরুর গাড়ির। গাড়োয়ান কই হে? দীপকর ডাকে। দুই গাড়ি দুজন মালিকেরই আবির্ভাব ঘটে। আবছা আলোয় মনে হয় একজন যেন পুরনো বটগাছটা এবং অন্যজন দোকান ঘরের বেড়া ভেদ করে কাছে এসে দাঁড়ালো। তাদের তাড়া নেই, গরুর গাড়িতে কম্পিটিশনও নেই। ধীরে সুস্থে তারা জানতে চায় দিবাকররা কোথায় যাবে। ছোট বকুলপুর। শুনে তারা দুজনেই ঘাড় নাড়ে। ওরে বাবা, রাত্রিবেলা ছোট বকুলপুর কে যাবে, যেখানে সৈন্য পুলিশ গ্রাম ঘিরে আছে, রীতিমতো লড়াই চলছে। চারজনই তারা সম্মুখে পথটার দিকে তাকায়। ছোট বকুলপুরের এই রাস্তা কিছু দূর গিয়ে বাঁক নিয়েছে, কিন্তু সে পর্যন্ত এখন নজর চলে না। মনে হয় বিপজ্জনক অন্ধকারেই বুঝি পথটা হারিয়ে গেছে। বা হাতে কোলে বাচ্চাটাকে সামলে ডান হাতে আন্না দিবাকরকে এক পা পিছু ঠেলে দেয়, নিজে এগিয়ে দায়িত্ব নেয়। ওখান তক নাই গেলা বাবা, যদ্দূর নিতে চাও নিয়ে চলো, বাকি রাস্তা মোড়ে হেঁটে যাব, ভাড়া ঠিকমতো পাবে। রাম বলে, রাতের বেলা কে অত হাঙ্গামা করে, না কি বলো ঘোষের পো? ওমা, তোমরা পুরুষ হয়ে ডরাচ্ছ? আন্না মিষ্টি সুরে বলে, বাচ্চা কোলে মেয়ে ছেলে যাব, তোমরা পুরুষ হয়ে ডরাচ্ছ? রাম চুপ করে থাকে। তার বয়স বেশি, সাহস কম। গগন ঘোষ বলে, কমলতলা তক যেতে পারি। তাই হোক, কমলতলা সীমা পেরিয়েও যদি নামিয়ে দেয় তবু প্রায় 1/2 মাইল হাঁটতে হবে। পুরো 1.5 ক্রোশ হাঁটার চেয়ে সে অনেক ভালো। একটা গাড়িতে বলদ জুড়লে আন্না উঠে বসে। এই কষ্ট তার অভ্যাস আছে। গগনের গাড়িটা নড়বড়ে। ক্রমাগত লেজ মোড়ে তাড়া না দিলে শীর্ণ বুড়ো বলদ এক পায়ে এগোতে চায় না। আন্না আগ্রহের সঙ্গে ছোট বকুলপুরের খবর জিজ্ঞেস করে, তবে গায়ে ঘরে পৌঁছবার আগে বাপ ভাইয়ের কুশল জানা আসা সে করে না। গ্রামের সাধারণ অবস্থার ঘনিষ্ঠতার বিবরণ, অনেক নতুন খবর গগনের কাছে জানা যায়। দূর থেকে তারা শুনেছিল যে ছোট বকুলপুরের অবস্থা অতি শোচনীয়। প্রচণ্ড আঘাতে গায়ের গৃহস্থ জীবন তছনছ চুরমার হয়ে গেছে। গগনের কাছে শোনা যায় ব্যাপার ঠিক তা নয়। গোড়ায় গায়ের মধ্যে খুব খানিকটা অত্যাচার হয়েছিল, কিন্তু তারপর গায়ের লোক আটঘাট ভেদে এমন তৈরি হয়ে জেঁকে বসেছে যে চৌধুরী বা ঘোষেদের কোনো লোক অন্তত 2 ডজন রাইফেল ছাড়া গায়ের ভিতরে ঢুকতেই সাহস পায় না। একবার মুখ খুলে গগনকে থামানো দায়। গরুর লেজ মলে মলে মুখে গরু তাড়ানোর অদ্ভুত আওয়াজের ফাঁকে ফাঁকে সে চারদিকের অবস্থা বর্ণনা করে যায়। তার মতে কলিযুগ সত্যই এবার শেষ হতে চলেছে। সমস্ত লক্ষণ থেকে তাই মনে হয়। নইলে রাজা রাজায় প্রজায় এমন যুদ্ধ বাঁধে? মোরা কলির পাপি লোক, এ লড়াই মোরা মরব, মধ্যে ছেলেপুলেরা ফের সত্যযুগ করবে। অন্ধকার নিস্তব্ধ পথে বেশ শোরগোল তুলেই গাড়ি চলে। রাস্তার ধারে কোনো ঘরের বেদখল দাওয়া থেকে মাঝে মাঝে টর্চের আলো এসে পড়ে গাড়িতে। গুরু গম্ভীর কণ্ঠে প্রশ্ন আসে, কে যায়, কোথায় যাবে? গগন জবাব দেয়, স্টেশনের ছেলেনের মেয়ে ছেলে, কমলতলা যাবে। গাড়ি গাছপালা বাড়িঘরের আড়ালে যাওয়া পর্যন্ত টর্চের আলো আন্নার গায়ে সাঁটা থাকে। ট্রেনের প্যাসেঞ্জার নিরীহ নির্দোষ মেয়ে ছেলে যে যাচ্ছে গাড়িটাতে, সেটা যেন যতক্ষণ সম্ভব প্রত্যক্ষ করা চাই। এ অঞ্চলে ঘনবসতি, গায়ে গিয়ে লাগানো বড় বড় গ্রাম। তবু এখন সন্ধ্যা রাত্রে এই রাস্তায় প্রায় লোক চলাচল নেই। গেও লোকের পথ চলাও খাপছাড়া রহস্যময় হয়ে উঠেছে। এই পথ ধরেই গ্রাম থেকে গ্রামান্তরে লোক পাড়ি দেয়। আজ যেন চারিদিকে সকলেরই দীর্ঘ পথ হাঁটার প্রয়োজন ফুরিয়ে গেছে। রাস্তার পাশ থেকে আচমকা হয়তো একজন রাস্তায় উঠে আসে, জোরে জোরে পা ফেলে খানিকটা এগোতে না এগোতেই আবার রাস্তার ধারের অন্ধকারেই মিশে যায়।
মাত্র দুটি লোকের এরকম টুকটাক খুচকাচ খুচরো চলাফেরার প্রয়োজন নির্জনতা ও স্তব্ধতাকে আরও বেশি অস্বাভাবিক করে তোলে। কমনতলায় মস্ত ছাউনি পড়েছে। চোখ তুলে সেদিক চেয়ে গগন মাথা চুলকায়। যাবো নাকি এগিয়ে? ছোট বকুলপুর তক। গগন অনুমতি চাওয়া সুরে বলে। দিবাকরেরাই যেন তাকে যেতে বারণ করেছে। চলো যাই মিয়া, তোমায় নিয়ে যাই। মাঝ রাস্তায় কেমন করে নামিয়ে দিই বলো? হ্যাঁ? আন্না খুশি অন্তর কৃতজ্ঞতা জানিয়ে বলে, ভগবান মুখ পুরো এক চোখে কানা, নইলে তোমার নতুন গাড়ি হতো বাবা, জোয়ান বলদ হতো। ছোট বকুলপুরের প্রান্ত ছুতে ছুতে একেবারে তিনটে টর্চে আলো গরুর গাড়িতে এসে পড়ে। কিছু হাঁকডাক শোনা যায়, বেশ বোঝা যায় গায়ে ঢুকবার মুখে যারা পাহারা দিতে গেড়ে বসেছে। বিদ্রোহী গ্রামটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে অসময়ে গগনের গরুর গাড়ির আবির্ভাবে তাদের মধ্যে খানিকটা সানন্দ উত্তেজনার সঞ্চার হয়েছে। গাড়িতে শুধু দুটি বলদ, একটি গাড়োয়ান, একজন পুরুষ, একটি মেয়ে মানুষ এবং একটি বাচ্চা। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। দেখতে দেখতে 7-8 জন গাড়িটা ঘিরে ফেলে। টুপিটা ঠিক করে বসাতে বসাতে মাঝবয়সী মোটা লোকটি, সেই বোধ করি বেসরকারি দলপতি, গম্ভীর গলায় বলে, কোথা থেকে আসা হচ্ছে? গগন বলে, রিসিশনে ট্রেন গাড়ির প্যাসেঞ্জার আজ্ঞে। শ্যাট আপ, তোকে কে জিজ্ঞাসা করেছে? তোমার নাম? মোর নাম দিবাকর দাস। বাপের নাম? কোথায় থাকো? কি করো, এদিকে এসেছো কেন? বাপের নাম মনোহর দাস। তেনা সজ্ঞে গেছেন 53 মনন্তরে। রোগ ব্যারাম কিছু নয়, উপোস দিয়ে মৃত্যু। হাওড়ায় থাকি, ঘনশ্যাম বেটেনট কারখানায় মজুর খাটি। এদিকে হাঙ্গামা শুনলাম, বউ কাঁদতে লাগলো যে তার বাপ ভাই মরেছে না বেঁচে রয়েছে। তাই ভাবলাম কি যে কারখানার দর ঘমট 2-10 দিনের মেটার নয়, যা দিনকাল। বউকে নিয়ে দেখে আসি শ্বশুর বাড়ির ব্যাপার কি। শোভনী স্পষ্ট সরল ভাষায় দিবাকর তাদের আগমনের কারণ ও বিবরণ দাখিল করে। কাদা কাটা করে না বলে, ভয় দিশেহারা হয়ে পায়ের তলায় আশ্রয়ে আশ্রয়ে পড়ে না বলে বোধ হয় তার ব্যাখ্যা এদের পছন্দ হয় না। পুটলিতে কি আছে? বোমা বন্দুক? আগে কাঁথা কাপড়। তুমি যে সত্যি দিবাকর দাস মজুর খাটো শ্বশুরবাড়ি এসেছ, কোনো বদমতলব নেই, তার প্রমাণ দিতে পারো? কি প্রমাণ দিব বলেন? সাক্ষী প্রমাণ তো সাথে আনিনি। 16-17 বছরের স্বেচ্ছাসেবক ফর্সা ছেলেটি খিলখিলি হেসে ওঠে। দীর্ঘ থলথলে চেহারার পৌরপ্রয়সী লোকটির ধমকে বিষম খেয়ে থেমে যায়। কাশতে কাশতে বেদম হয়ে পড়ে। আন্না বলে, গায়ের চাষা পাড়া 10টা লোক ডেকে পাঠাও না বাবুরা। বাবুরা মুখে 2-4 জন চিনবেই। গায়ের মেয়ে আমি। সে তো চিনবে, না চিনলেও চিনবে। যাদের সঙ্গে যোগ সাজস তাদের যদি না চিনবে তো কাদের চিনবে? আন্না দিবাকরে কানে কানে বলে, গায়ের লোক ডাকতে ডরাচ্ছে জানো। দীর্ঘ থলথল লোকটি আঙুল উঁচিয়ে বলে, এই কানে কানে কি কথা হচ্ছে? চুপি চুপি সলা পরামর্শ চলবে না, খবরদার। গায়ে যাওয়া কি বারণ বাবু? 144 রটিয়েছ? দিবাকর প্রশ্ন করে। কদম ছাটা চুল লম্বাটে, মাথা পাঞ্জাবি গায়ে, বয়াটের চেহারা ছোড়াটা বলে, বারণ কেন? বারণ নেই। তোমরা কে কি মতলব এসেছ জানা গেলেই যেতে দেওয়া হবে। ওসব যাতে জানা যায় তার একটা বিহিত করো বাবুরা। চোপ, তামাশা হচ্ছে না? ধমকানি চোটে দিবাকরেরা চুপ হয়ে যায়। বাচ্চাটা কোকি কেঁদে উঠে প্রতিবাদ জানায়। ওদের দিকে পিছন ফিরে বসে ছেলেটাকে শান্ত করতে আন্না তাদের মন্তব্য ও পরামর্শ শুনে। আচমকা গরুর গাড়ি চেপে হাজির হয়ে তারা যে গুরুতর ও জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তা নিয়ে মানুষগুলো রীতিমতো বিব্রত ও বেশ খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছে। সঙ্গে জিনিস, বেশভূষা, চেহারা দেখে আর কথাবার্তা শুনে সত্যি সত্যি টের পাওয়ার জো নেই যে এরা সত্যিকার নিরীহ সাধারণ গো বেচারি চাষা মজুর, মাঘ ভাতা ছাড়া অন্য কিছু নয়। কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে দারুণ সন্দেহের কারণ। যে তাণ্ডব চলেছে ছোট বকুলপুরের কদিন ধরে, তাতে সত্যিকারে কোনো ভীরুমুক্ষু ছোট লোকের মাস্ক ছেলে সঙ্গে নিয়ে সাত করে কখনো তার মধ্যে আসতে চায়? তাও আবার হাঙ্গামার খবর জানবার পরে। বাজে লোকের এসা সবে কোত্থেকে? তার চেয়ে বড় কথা, সন্দেহের কথা, চারদিকে এত রাইফেল বন্দুকের সমারোহ দেখেও ওরা মোটেই ভড়কে যায়নি। দিব্যি নির্ভয় নিশ্চিন্ত ভাব। একজন নিচু গলায় বলে, নিশ্চয়ই কোনো ডেঞ্জারাস লোক ছদ্মবেশে এসেছে। দীর্ঘ থলথল লোক হুকুম দেয়, এই জিনিসপত্র নিয়ে নামো।
তার মুখের কথা খুঁজতে না খুঁজতে দুজনে দিবাকরকে ধরে টেনে নামিয়ে আনে। উৎসাহ অথবা উত্তেজনার আতিশয্যে একজন হাত থেকে পড়ে গিয়ে মুখ বাঁধা মাটির হাঁড়িটা ভেঙে যায়। ছড়িয়ে পড়ে আধা হাঁড়ি জল, আর তাতে কিলবিল করে গোটা 6 শিং মাছ। দিবাকর গোসা করে বলে, দিলে তো বাবুরা, গরিবের পথ্যির দফা মেরে দিলে তো। রুগী বোট এখন খাবি কি? বলে, ওহে দেবাকর দাস, একজন গম্ভীর মুখে বলে, কারখানায় খেটে খাওয়া বললে না? কুলি মজুরের বউরা কবে থেকে শিং মাছের ঝোল খাচ্ছে? হ্যাঁ, 500 টাকা শিং মাসের শের। শিং মাছ খাওয়া মোদের বারণ আছে নাকি বাবু? এই ফোড়নের অপমানে ক্রুদ্ধ হয়ে সেই গর্জন করে ওঠে, শাট আপ বেয়াদব। পোটলাটা খুলে তন্ন তন্ন করে খোঁজা হয়, তাতে একটা অঘটন ঘটে যায়। আন্নার বাচ্চাটা রাস্তায় দু একবার পায়খানা করেছে। নোংরা ন্যাংরার দলা পাকিয়ে আন্না পুটলির মধ্যে রেখেছিল। ঘাঁটতে যাওয়ায় অনুসন্ধানী হাতে ময়লা লেগে যায়। গন্ধে ও স্পর্শে রাগ চড়ে যাওয়ায় বেহিসেবের মতো পুটলিটাতে সে বল শুট করার মতো লাথি মেরে বসে। ফলে কাদার মতো তরল পদার্থ খানিকটা তার পায়েও লাগে, ছিটকে বন্দুকের গায়েও একটু আটটু লাগে যায়। গাড়িতে বিছানো বিচালি তুলে ছেঁড়া বস্তাটার ভাঁজ খুলে খোঁজার পর গগন আরেকটা দিবাকরের গা খোঁড়া হয়। দিবাকর শার্টের পকেট থেকে বার হয় পানের মোড়কটা। বাহ, সাজা পান, তেতো একটা। 3টি পান অবশিষ্ট ছিল, তিনজনের মুখে যায়। পান চিবোতে চিবোতে একজন লণ্ঠনের আলোয় পান মারা ছাপানো কাগজটার দিকে এক নজর তাকিয়ে যেন বৈদ্যুতিক শক্কে চমকে ওঠে। কাগজটা ভালো করে মেলে ধরে সে বিস্ফোরিত চোখে বড় হরফে হেডলাইনটার দিকে চেয়ে থাকে। ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি। নিগুড় আবিষ্কার উত্তেজনায় কাপা গলা গেছে চেয়ে ওঠে, পাওয়া গেছে, ইস্তাহার পাওয়া গেছে। ইস্তাহার? তাই বটে, বিপজ্জনক ইস্তাহার। যদিও দুমড়ে মুচড়ে চুন আর পানের রসে মাখামাখি হয়ে গেছে, তবু চেষ্টা করে আগাগোড়া পড়া যায়। পড়তে পড়তে চোখে কপাল উঠে যায়। তবু তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে। আর শুনে হাতড়াতে হবে না, মন গড়া সন্দেহ সংশয়ে জর্জরিত হতে হবে না। একেবারে অকাট্য প্রমাণ গিয়েছে হাতের মুঠায়। এবার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। এই ইস্তেহার পেলে কোথা? প্রশ্নটা যেন স্বাদ আছে, এমনিভাবে আরামে জিভে জড়িয়ে জড়িয়ে উচ্চারণ করা হয়। ইস্তেহার? ইস্তেহারে তো কিছু জানি না। 4 পয়সার পান কিনলাম, পানওয়ালাও কাগজটাতে জড়িয়ে দিলে। পানওয়ালা জড়িয়ে দিল না, তুমি ভেবেচিন্তে পান কিনে ইস্তেহারটাতে জড়িয়ে নিলে? কেন? তা কেন করতে যাব? আর ঢং করো না, এবার আসল নাম বলো দেখি। দিবাকর আর আন্না পরস্পরের মুখের দিকে তাকায়। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প ছোট বকুলপুরের যাত্রী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চাইলে গল্পটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।